যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ইসলাম সাগর, বাসা রংপুর জেলার পীরগাছা উপজেলায়। সম্প্রতি ডিপ্লোমা শেষ করেছি এবং ফলাফলের অপেক্ষায় আছি। আজকে যে ঘটনাটি আমি বলবো সেটি আমার কলেজ জীবনের। আমরা ছিলাম 3 বন্ধু, আমি, রিয়াদ আর হিমেল। 2021 সালে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পর প্রথম একটি মেসে উঠি। সেখানেই হিমেলের সাথে আমার পরিচয়। প্রায় 2 বছর পর হিমেলের মেসের সমস্যা হওয়ায় সে মেস ছেড়ে দেয়। রিয়াদ ও আমি এক মেসে থাকার কারণে আমরা 3 জন আলাদা হয়ে যাই। এরপর আমরা সিদ্ধান্ত নিই একসঙ্গে বাসা ভাড়া নেব। অনেক খোঁজাখুঁজির পর কিছু পরিচিত বন্ধুর মাধ্যমে আমরা একটা বাসা পাই। শুরুতে সবকিছু ভালোই চলছিল। আমরা 4 তলার একটি ফ্ল্যাটে উঠেছিলাম। আশেপাশে অনেক ফ্যামিলি ছিল। ফ্ল্যাটটা আমাদের জন্য একদম পারফেক্ট। ভাড়া ছিল 7,000 টাকা, যা আমরা 3 জন মিলে দিতাম। মাঝখানে 2 জন বন্ধু 1-2 মাসের জন্য উঠলেও তারা বেশি দিন থাকেনি। ভাড়ায় কুলানো যাচ্ছিল না বলে আমরা 5 তলায় শিফট হওয়ার সিদ্ধান্ত নেই। 5 তলার সেই রুমটি আগে একজন পুলিশ ভাই ভাড়া নিয়েছিলেন। তিনি চলে যাওয়ার পর আমরা সেটি ভাড়া নিই। ওই রুমের ভাড়া ছিল 4,000 টাকা। আসল ঘটনাগুলো ঘটতে শুরু করলো 5 তলায় আসার পর। প্রথম দিকে আমরা কিছু বুঝতে পারিনি, কারণ আমি বা আমার বন্ধুরা কেউই ভূত বা জিনে বিশ্বাস করতাম না। আমাদের পরীক্ষা শেষ হলে আমরা ছুটিতে বাড়ি যাই। সেই সময় আমার বন্ধু রিয়াদ বাড়ি যায়নি। সে একাই ছিল। তার সাথে কিছু ঘটনা ঘটে, কিন্তু সে আমাদের কিছু বলেনি। সে ভেবেছিল হয়তো এগুলো তার ভুল ধারণা। আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেটি ছিল ছাদের সাথে লাগোয়া একটি ঘর। পাশেই অন্য ফ্ল্যাটে আমাদের কলেজের মেয়েরা থাকতো। আমাদের ফ্ল্যাটের ওপরে আরেকটি ছাদ ছিল, যেটি রাত 11টা বাজলেই বন্ধ করে দেওয়া হতো। রিয়াদ একা থাকাকালীন খেয়াল করে গভীর রাতে কেউ যেন ছাদে হাঁটাচলা করছে, খেলা করছে। পানির ট্যাঙ্কের ওপরে লাফানোর বা ওঠার মতো একটা শব্দ হতো। সে প্রথমে ভেবেছিল সে একা আছে, তাই এমন মনে হচ্ছে। এরপর বাড়ির মালিকের মেয়ের বিয়ের কারণে ছাদে তালা লাগানো বন্ধ করে দেওয়া হয়। ছুটি শেষে আমরা সবাই ফিরে আসি এবং ভালোভাবে পড়াশোনা শুরু করি। আমাদের নিচের তলার বন্ধুরা 3 তলায় শিফট হয়ে যায়। একদিন রাত 1টার দিকে আমরা 3 জন খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। ঠিক তখনই সেই শব্দগুলো আবার শুরু হয়। আমি ভয় পেয়ে রিয়াদকে জিজ্ঞাসা করলাম, ছাদে কেউ গেছে নাকি? সে বলল, না। কেন, কি হয়েছে? আমি বললাম, ছাদে কি এত রাতে হাঁটছে? ট্যাঙ্কিতে লাফাচ্ছে মনে হয়। তখন সে বলল, তবে যখন গিয়েছিলে আমি একা ছিলাম, তখন এরকম হয়েছিল, কিন্তু আমি উড়িয়ে দিয়েছি। আমরা 3 জন টর্চ নিয়ে ছাদে গেলাম। গিয়ে দেখি পুরো ছাদ ফাঁকা, কেউ নেই। এরপর আমার মনে ভয় ঢুকে যায়। রিয়াদ তখন আমাদের শান্ত করার চেষ্টা করে, বলে এগুলো আমাদের মনের ভুল ধারণা। এর কিছুদিন পর আমাদের নিচ তলার বন্ধুরা এসে অভিযোগ করে, তোরা রাতে তো রান্না করিস কেন? এত জোরে শব্দ হয়, সবাই ঘুমাই না আমরা? আমরা বললাম, আমরা তো 10টার আগে রান্না বান্না শেষ করি, আর 11টায় খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, তাহলে তো শব্দ কোত্থেকে আসে? তখন আমরা তাদের সবকিছু খুলে বলি। তারাও বিষয়টি স্বাভাবিকভাবে নেয়। এর কিছুদিন পর একটা ভয়াবহ ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটের 3 তলায় একটা ফ্যামিলি থাকতো। তাদের 3টি বাচ্চা ছিল। বাচ্চারা বিকেলে ছাদে খেলা করতো, কিন্তু হঠাৎ একটি বাচ্চা ছাদের রেলিং থেকে নিচে পড়ে যায়। বলে রাখা ভালো, ছাদটি ছিল 5 ফুটের লোহার পাইপ দিয়ে ঘেরা, যা বাচ্চার উচ্চতার তুলনায় অনেক বেশি। সেই রেলিং পেরিয়ে মানুষ তো দূরের কথা, একটা বেড়ালও বের হতে পারবে না। তবুও বাচ্চাটি সেই রেলিং থেকে পড়ে যায়। আমার বন্ধুরা দ্রুত মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার মৃত্যু ঠেকানো যায়নি। আমরা শোকে স্তব্ধ হলাম। বাচ্চাটা উঠল কিভাবে? আমাদের মনে সংশয় কাজ করতে লাগলো। বাচ্চাটা মারা যাওয়ার পর ঘটনাগুলো আরো তীব্র হয়। বাচ্চার পায়ের আওয়াজ, দৌড়াদৌড়ি, খেলার শব্দ শুনতে পাই আমরা। কিছুদিন পর আমাদের ফ্ল্যাট থেকে একে একে সব ফ্যামিলি চলে যেতে শুরু করে। এর আগে বলে রাখি, বর্তমানে আমরা যে রুমটায় ছিলাম, সেই পুলিশ ভাইয়ের স্ত্রী এই রুমে থাকা অবস্থায় 3 বার কনসিভ করেছিলেন, কিন্তু একটি বাচ্চাও বাঁচেনি। চতুর্থবার এই বাসা ছেড়ে দেওয়ার পর তাদের একটি ছেলে সন্তান হয়। এদিকে আমার বন্ধু রিয়াদ মাঝে মাঝে ওই ফ্ল্যাটে একা থাকতো। সে বাড়ি কম যেত, ছাদে গিয়ে একা একা সিগারেট খেত। আমি বাড়ি থেকে আসার পর তার কিছু পরিবর্তন লক্ষ্য করলাম, যেমন খাওয়া দাওয়া, মেজাজ একটু বেশি খারাপ, আর হুটহাট ছাদে চলে যায়। এর আগে বলে নিই, আমরা 4 তলা থেকে 5 তলায় শিফট হওয়ার কিছুদিন পর রিয়াদের প্রেমিকা সামান্য কথা নিয়ে আত্মহত্যা করেছিল। বেশ অস্বাভাবিক ব্যাপারটা। রিয়াদের পরিবর্তনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাত 1টা বাজলে সে আর ঘরে থাকতে চাইতো না। তাকে নাকি ছাদে কেউ ডাকতো, তাকে যেতেই হবে। ছাদের মূল ট্যাঙ্কি বসানো যে অংশ, সেই কোনায় নাকি কেউ তাকে ডাকে। সে যত দেখতো তত সেখানে থাকতো। রাত 2টা বাজলে ঘরে ফিরত। ঘরে আসার পর তার চেহারা এমন হয়ে যেত যেন কিছু দেখে এসেছে, অস্বাভাবিক। একদিন আমি শুয়ে আছি, রাত 1টার দিকে রিয়াদ দরজা খুলে ছাদে যাচ্ছিল। আমি বললাম, কোথায় যাস? সে বলল, ছাদে যাচ্ছি। আমি বললাম, এত রাতে? সে বলল, ঘুরে আসি। আমি বললাম, না, এত রাতে ছাদে যাওয়ার দরকার নেই। তবুও সে গেল। আমি ভয় পেলাম, হঠাৎ কিছু করে বসে কিনা। আমি পিছু পিছু গেলাম। গিয়ে দেখি সামনে ছোট্ট কোনায় রেলিং পার হয়ে সে নিচের দিকে তাকাচ্ছে। আমি দ্রুত তার হাত টেনে পাশে নিয়ে আসলাম। এরপর তার দিকে তাকিয়ে খুব ভয়ঙ্কর একটা চেহারা দেখতে পেলাম। আমি এসে হিমেলকে ঘটনাটা বললাম। ঠিক রাত 1টা বাজে সে ছাদে যেত। শত বাধা দেওয়ার পরেও সে যেত। সে ছাদে গেলে ওই শব্দগুলো আর থাকতো না। এরপর আমরা তার ছাদে যাওয়া বন্ধ করে দেই। তার ছাদে যাওয়া বন্ধ হওয়ার পর শব্দগুলো আবার শুরু হয়। সবাই এসে আমাদের অভিযোগ করতো, কেন আমরা এত একটা ছাদে শব্দ করছি। আমরা বাড়ির মালিককে সব খুলে বললাম, কিন্তু উনি ব্যাপারগুলো উড়িয়ে দিলেন। যখন বিষয়টি তীব্র আকার ধারণ করলো, সবাই তখন ছাদে দেখতে যেত কেউ আসছে কিনা। এরপর সবাই খুব ভয় পায়। একদিন আমার সাথে একটি ঘটনা ঘটে।
সেদিন আমি একা ছিলাম। পাশের ফ্ল্যাটের আপারা সবাই ছুটিতে বাড়ি গিয়েছিলেন, কিন্তু আমার কিছু কাজের জন্য আমি যেতে পারিনি। নিচের তলার বন্ধুরাও সবাই ছিল। হঠাৎ রাত 1:50 আমি হেডফোন দিয়ে মুভি দেখছিলাম। আমার নিচের তলার বন্ধুরা ফোন দিয়ে বলতে লাগলো, এত শব্দ করছিস কেন? আমি বললাম, আমি তো একা আছি, কেউ নেই, আমি শুয়ে মুভি দেখছি। তারা বলল, তাহলে তো শব্দ করছে কে, অসহ্য। এরপর আমি ভয়ে তাদের সাথে নিয়ে ছাদে গিয়ে দেখি কেউ নেই। সবাই রুমে ফিরে আসার পর আমি আবার মুভি দেখলাম। ঠিক 3:50 থেকে রাত 4:25 মধ্যে কে যেন ছাদ থেকে বের হচ্ছে দরজা খুলে। আমি ভয় পেয়ে গেলাম, মনের মধ্যে সাহস নিয়ে রইলাম। কিছুক্ষণ পর আমার শ্রেণীর পাশের রুমের বন্ধু আমাকে কল দিয়ে বলল, তুই কি নিচে নামছিস নাকি? আমি বললাম, না তো। তাহলে কে নামছে নতুন পরে? আমি বললাম, এইমাত্র কে যেন ছাদ থেকে নেমে গেল। সে ফোন কেটে দিল। ভয় আমি লাইট জ্বালিয়ে ফেসবুকের রিলস দেখতে শুরু করলাম। ঠিক 5টার সময় যখন আজান দেয়, আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ভয়ে বুক কাঁপছিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটি সুন্দর মেয়ে বিয়ের সাজগোজ করে ছাদের দরজার দিকে আসছে। আমি তৎক্ষণাৎ আমার নিজের এক বন্ধুকে কল দেই। এরপর জ্ঞান হারিয়ে ফেলি। তারা দরজায় এসে ডাকাডাকি করে, কিন্তু জ্ঞান হারাবার কারণে আমি উঠতে পারিনি। ঠিক সকাল 8টার দিকে আমার জ্ঞান ফেরে। দেখি আমার শরীরে ব্যথা আর জ্বর। এরপর আমার রুমমেটরা যখন বাসায় আসে, আমি তাদের সব খুলে বলি। এভাবে কিছুদিন চলতে থাকে। আপারাও চলে যায়। যাওয়ার আগে আমার এক আপা আমাকে বলে যায়, তুমি থেকো না এখানে, হয় নিচে যাও, না হয় মেসে ওঠো। আমি আপাকে বললাম, কেন? সে বলল, ভোর রাতে ছাদে কেউ আসে। আমি আমার ঘটনাটি বলিনি। এরপর আপা বলল, এভাবে একটা মেয়ে এত সুন্দর করে সেজে প্রতিদিন ছাদ থেকে দরজা দিয়ে চলে যায়। আমি নামাজ পড়তে উঠলে ওই মেয়েটাকে দেখি। এরপর আমি আপাকে আমার ঘটনা সম্পর্কে বলি। আপা বলল, একা থেকো না। এরপর রিয়াদ আসে, সবাই আসে। রিয়াদ বাড়ি গেলে অনেক ভালো থাকে, কিন্তু যখনই এই বাসায় আসে তখন তার মধ্যে অদ্ভুত আচরণ খুঁজে পাই। আমাদের সাথে ভালো ব্যবহার করতো না, পড়াশোনা করতো না, সারাদিন ভাবতো তাকে ছাদে যেতে হবে। এরপর আপারা যে রুমে থাকতো, সেই রুমে আমাদের কলেজের ছোট ভাইরা এসে ওঠে। তারাও এই বিষয়গুলো ফেস করে এবং আমাদের সাথে শেয়ার করে। এরপর তারা একদিন রাতে সব ঘটনা রেকর্ড করে বাড়ির মালিককে দেখানোর জন্য ঠিক করে। বিশ্বাস করবেন কিনা জানি না, রেকর্ডে যে শব্দগুলো এসেছিল তা অবিশ্বাস্য। এত শব্দ যেন চোর বাসায় এলে বা আমরা ছোটবেলায় দুপুরে ঘুমিয়ে থাকলে সবাই আস্তে করে যেমন দরজা খুলে বের হতাম, সেই রকম কিছু শব্দে কেউ দরজা খুলছে। এরপর আমি সব শুনে বাইরে পরিচিত কিছু ভাইকে সবকিছু শেয়ার করি। জানতে চাই সেখানে কিছু হয়েছিল কিনা, কখনো এই বাড়িতে আগে কিছু ঘটেছিল কিনা। তারা আমাকে বলে, ওখানে বাড়ি করার আগে একটি ভাঙা বাড়ি ছিল, যেখানে মাঝে মাঝে আগুন দেখা যেত। আর বাসা করার পর সেখানে প্রথম মহিলা হোস্টেল ছিল। সেখানে একটি মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, ওই 5 তলায় ওঠার পর আমাদের অনেক রহস্য, অনেক সমস্যা দেখা দিয়েছিল। খাওয়ার সমস্যা, ঘুমের সমস্যা। আমরা 3 জনই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। আমরা বাসা ছেড়ে দেই। ওখান থেকে বের হওয়ার পর আমার বন্ধু রিয়াদ অনেক ভালো হয়ে যায়। সব পরিবর্তন আসে, আমাদের কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে ভালো আছি, ডিপ্লোমা শেষ করেছি। এই ছিল আমাদের 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর এই পর্যন্ত এই ঘটনা তিনি লিখেছেন, আপনাকে ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য সাগর। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে ঘটনা পাবো। একটা ঘটনা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই ঘটনাটি পাওয়ার পর আমরা স্টোরি টেলের সাথে যোগাযোগ করি এবং তিনি আবারও নিশ্চিত করেন যে এই ঘটনাটি শতভাগ সত্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে দীপু। তিনি যেভাবে বলেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম দীপু, আমি মালয়েশিয়া প্রবাসী, বর্তমানে মালয়েশিয়ার জোহর বারু থেকে লিখছি। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পেনাং শহরে, পোলাও পেনাং নামক একটি জায়গায়। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। 2022 সালের দিকে যখন করোনা কিছুটা স্বাভাবিক হয়েছে, তখন আমি মালয়েশিয়ার এই রাজ্যে একটি সাপ্লাই কোম্পানিতে জব করতাম। কোভিডের কারণে ব্যবসায় মন্দা হওয়ায় আমাদের বস আরেকটা কোম্পানি আছে, এটা পেনাং শহরে, ওইখানে কাজ না থাকায় আমাকে ওইখানে ট্রান্সফার করেন। যথারীতি বসের কথা অনুযায়ী বিকেল 5টায় আমার গাড়িতে করে আমি রওনা দেই। পেনাং খুবই সুন্দর একটা জায়গা। যারা ঘুরতে আসেন কম বেশি সবারই ইচ্ছে থাকে পেনাং গিয়ে ঘুরে আসার। মালয়েশিয়া আসার পর আমার খুব ইচ্ছা ছিল পেনাং শহরে ঘুরে আসবো, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। গাড়ি ছাড়ার পর আমি খুবই খুশি হই। অনেক ইচ্ছা ছিল পেনাং যাওয়ার, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। পেনাং পৌঁছাতে আমাদের রাত প্রায় 11টা বেজে যায়। আমরা যে কোম্পানিতে নতুন আসলাম সেই কোম্পানির একটু বর্ণনা দেওয়া যাক। কোম্পানির পেছনে ছিল একটি বিশাল বড় দুরিয়ান ফলের বাগান। কোম্পানির ডান পাশ দিয়ে বয়ে গেছে মহাসড়ক। কোম্পানির বাম পাশে সামান্য কিছু বাড়ি এবং বাড়ির আশপাশ দিয়ে ঘন বন জঙ্গল। কোম্পানির সামনের দিকে ছিল একটা বিশাল পুরাতন বাড়ি, যার বয়স আনুমানিক 100 থেকে 150 বছর হবে। আমাদের কোম্পানির সামনের সাইটে 3টা ঘর। একটা ঘরে বর্তমানে যারা কাজ করে 3 জন স্টাফ থাকে, বাকি 2টা ঘরে আমাদের থাকার ব্যবস্থা করা হয়। 15 থেকে 20 হাত দূরের টয়লেট। বলতে গেলে পুরনো বাড়ি থেকে টয়লেটের সামনে আসতে যতক্ষণ লাগে, টয়লেট থেকে ঘরে যেতে ঠিক ততক্ষণ সময় লাগে। যখন আমাদের কোম্পানির সামনে আমাদের গাড়ি রাখা হলো, আমাদের কোম্পানির আরো 3 জন স্টাফ ছিল, তারা আমাদেরকে রিসিভ করতে আসে। এর মধ্যে একজনের নাম ছিল শামীম, সে কোম্পানির লিডার ছিল।
শামীম ভাই সহ তার সাথে আরো দুজন ছিল। তারা এসে খুব তাড়াহুড়া করে আমাদেরকে ঘরে নিয়ে যায়। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা খুবই ভয় পাচ্ছে। এবং শামীম ভাই বলল, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, রাতে কেউ টয়লেটে গেলে সাথে 2-1 জন করে নিয়ে যেও। সে আমাদেরকে টর্চ লাইট মেরে টয়লেট দেখিয়ে দিল। তারপর সে বলল, এখানকার আবহাওয়া কিছুটা খারাপ, যাই হোক আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের শরীর খুবই ক্লান্ত ছিল, আমরাও তার কথা অনুযায়ী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তখন রাত আনুমানিক কয়টা বাজে বলতে পারবো না, হঠাৎ বাড়ির থেকে খুব চিৎকার শুনতে পাই। আমাদের এক রুমের রুমমেট, তার নাম শরীফ। বলে রাখা ভালো, এই রুমমেট আমাদের সাথে জহর বারু থেকে এসেছিল। আমরা তাড়াহুড়ো করে 2-3 জন বাইরে গিয়ে দেখি শরীফ মাটিতে পড়ে আছে, তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে এবং তার জ্ঞান সে হারিয়ে ফেলেছে। আমরা তাকে ধরে যখন রুমে নিয়ে আসলাম, তার কিছুক্ষণের মধ্যেই এইখানে যারা কাজ করে শামীম ভাই এবং তার রুমমেট, তারা এসে দেখে এবং কান্না শুরু করে দেয়। তারা বলতে থাকে, হে বাঁচবে না। তার কথা শুনে আমরা খুবই ভয় পেয়ে যাই এবং জিজ্ঞেস করি, আসার পর থেকে আপনাদের আচরণ কেমন যেন মনে হচ্ছে, দয়া করে একটু বলবেন কি হয়েছে। শামীম ভাই 3 মাস আগের কথা বলতে শুরু করলেন। 3 মাস আগের কথা। সামনে যে পুরাতন বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে একটা হিন্দু সম্প্রদায়ের পরিবার থাকতো। তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল 3 জন, বাবা মা আর এক ছেলে। ছেলের নাম সৌরভ। ছেলেটার বয়স আনুমানিক 27-28 হবে। তারা খুব ভালো মানুষ ছিলেন। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল। একদিন সৌরভ রাতে টয়লেট থেকে আসার সময় জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার পুরো শরীরটা ভয়াবহভাবে কাঁপছিল। চিৎকার শুনে সৌরভের বাবা মা দুজনে গিয়ে দেখে সৌরভ অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার পুরো শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। পরের দিন সকালে এক কবিরাজকে নিয়ে আসা হলো। সে বলে, আপনাদের ছেলেকে দ্রুত বিয়ে দিয়ে দিন, তার উপর খুব খারাপ এবং শক্তিশালী পিশাচ ভর করেছে। আমিও একটা তাবিজ দিয়ে দিচ্ছি, আশা করছি আর সমস্যা হবে না। বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তারা খুব দ্রুতই 8 থেকে 9 দিনের মাথায় বিয়ের ব্যবস্থা করে সারাদিন সবাই আনন্দ খুশিতে কাটিয়ে দেয়। সৌরভের তাবিজ বিয়ের দিন হঠাৎ করেই তার গা থেকে পড়ে যায় এবং সে এটা বুঝতে পারে না। আমরা 3 জনও তার বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিলাম। তবে সেই দিন রাতে ঘটে এক লোমহর্ষক ঘটনা, যা শুনে আমরা 3 জনের কেউই বিশ্বাস করতে পারছিলাম না। রাতে যখন সৌরভ ঘুমায়, গভীর রাতে তার মা টয়লেটে যাওয়ার জন্য ওঠে এবং সৌরভের বাবাও তখন জাগ্রতই ছিলেন। অনেকক্ষণ হয়ে গেল সৌরভের মা আসছে না। তখন সৌরভের বাবা বাইরে যায় এবং টয়লেটের আশেপাশে গিয়ে সৌরভের মাকে নাম ধরে ডাকতে থাকে। যখন কোনো সারা শব্দ পাচ্ছিল না, তখন তিনি একটু ভয় পান এবং ঘরের দিকে রওনা দেন। ঠিক তখনই তিনি শুনতে পান একটি মেয়ে খুব করুণ কণ্ঠে কান্না করছে। মনে হচ্ছে শব্দটি তার ছেলের ঘর থেকে আসছে। যতই ঘরের সামনে আসছেন তিনি, শব্দটা ততই বেড়ে যাচ্ছে। এই বিকট শব্দটি তার ছেলের ঘর থেকে আসছে। কান্নার শব্দ এক পর্যায়ে শুনে তার বুঝতে বাকি রইল না যে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। উনি তাড়াহুড়া করে এসে সৌরভের ঘরের গেট খোলেন এবং সাথে সাথে ঘরের লাইট জ্বালিয়ে যা দেখেন, তা হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখতে চাইবে না। সৌরভের বাবা দেখেন সৌরভের স্ত্রী নিথর দেহে খাটের ওপরে পড়ে আছে, আর শরীরের বিভিন্ন স্থান থেকে মনে হচ্ছে কেউ যেন মাংস কামড়ে খেয়েছে। সৌরভের মা ঘরের দরজার সামনে পড়ে আছেন এবং সৌরভ তার মায়ের কলিজা হাতে নিয়ে খাচ্ছে এবং তার বাবা এটা দেখে ভয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। সৌরভের বাবা যখন জ্ঞান ফেরে, তখন তিনি দেখেন তিনি বারান্দায় পড়ে আছেন, তার ছেলে পা থেকে ছিঁড়ে তার মাংস খাচ্ছে। এটা দেখার পর সৌরভকে জোরে লাথি মেরে বাসা থেকে দৌড়ে আমাদের বাসা কাছে হওয়ায় এখানে চলে আসেন এবং আমাদের ঘরের সামনে এসে জোরে চিৎকার দিয়ে পড়ে যান। আমরা চিৎকার শুনে বের হয়ে দেখি সৌরভের বাবা আমাদের ঘরের উঠোনের সামনে পড়ে আছেন। তখন আমরা এই অবস্থায় তাকে দেখে আমাদের ঘরে নিয়ে আসি এবং দেখি তার পা থেকে অনবরত রক্ত পড়ছে। এটা দেখে আমরা কি করব বুঝতে পারছিলাম না, খুবই ভয় হচ্ছিল। আমরা তার পায়ে টুথপেস্ট লাগিয়ে কাপড় বেঁধে দিই, শরীরে পানি ছিটিয়ে দেই এবং দোয়া পড়তে থাকি। কিছুক্ষণ পর ফজরের আজান হয়। আশ্চর্যের বিষয় হলো, আজান শেষ হওয়ার সাথে সাথে সৌরভের বাবার জ্ঞান ফিরে আসে এবং তিনি পাগলের মতো আচার আচরণ শুরু করেন। মনে হয় খুবই ভয় পেয়েছেন। আমরা তাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলি, আঙ্কেল আমরা এখানে আছি, আপনার কিচ্ছু হবে না, আমাদেরকে বলুন কি হয়েছে। তখন তিনি বলেন, ওর মাকে খেয়েছে, ওর বউকে খেয়েছে, আমাকেও খেয়েছে, সবাইকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলবে, আমাকেও, বলে তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। আমরা বুঝে উঠতে পারছিলাম না কি করব। তখন আমার রুমমেট আমাকে পরামর্শ দেয় পুলিশকে কল করতে। যেহেতু আমরা ভিনদেশী, তাই ওদের বাড়িতে না গিয়ে সরাসরি পুলিশকে কল করি এবং সব বলি। কিছুক্ষণ পর পুলিশ আমাদের বাসায় চলে আসে। তারপর সৌরভের বাবার পায়ের ব্যান্ডেজ খুলে তাদেরকে দেখাই এবং সবকিছু খুলে বলি। 2 জন পুলিশ এবং আমার 2 রুমমেট পুলিশের সাথে গেল সৌরভদের বাসায়। মায়ের পায়ের কিছু অংশের মাংস নেই এবং কলিজা খেয়ে ফেলেছে। সৌরভ তখনও বারান্দায় বসে পুলিশের দিকে তাকিয়ে সে হাসছে। এটা দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। আশপাশ থেকে অনেক মানুষ সেটা দেখে এবং ভয়ে সবাই দৌড়ে পালিয়ে যায়। তারপর অনেক কষ্টে সৌরভকে পুলিশ ধরে এবং সৌরভ আর সৌরভের বাবাকে হাসপাতালে ভর্তি করে। সৌরভের মা আর তার বউয়ের লাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিনই সন্ধ্যাবেলায় সৌরভ মারা যায়। বিকেলবেলা সৌরভের বাবার জ্ঞান আসে। তিনি স্বাভাবিক আচরণ করতে পারেন না, তার সবকিছুই অস্বাভাবিক। সৌরভও মারা গেছে। কি ভাবছেন ঘটনা শেষ?
না, এখন শেষ হয়নি। তারপর থেকেই এই পোলাও পেনানে শুরু হয়ে যায় মহামারী। দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা অনেক মানুষ মারা গেছে। এই এলাকায় আমরা কেউ ভয়ে সন্ধ্যার পর বাইরে বের হই না। কিছুদিন যাবৎ কোনো মানুষ মারা যাচ্ছে না। আমরা ধরেই নিয়েছিলাম সব ঠিক হয়ে গেছে। আজকে তোমাদের রুমমেট হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে আছে দেখে সন্দেহটা আবার জাগতে শুরু করেছে। এরপরে আমার শরীরও কাঁপছে। আমার রুমমেট ভয়ে তোমাদেরকে বলে দিয়েছে ও বাঁচবে না। শোনার পর আমাদের মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়লো। আমাদের শরীফ অজ্ঞান হয়ে পড়ে আছে, তারও কোনো জ্ঞান আসছে না। ফজরের পরে শরীফের জ্ঞান ফেরে এবং সে খুবই বাজে ব্যবহার শুরু করে। এগুলো দেখার পরে শামীম ভাইয়ের সাথে আমাদের কোম্পানির বসকে আমরা ফোন করি এবং সব খুলে বলি। অনেকে কাকুতি মিনতি করে বলি যেন তার দেশের বাড়িতে তাকে পাঠিয়ে দেওয়া হয়। শামীম ভাইয়ের কথা বস ফেলতে পারেনি। শরীফকে ওই দিনই ওখান থেকে দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে আমরা অনেক কাকুতি মিনতি করে বসকে বলি আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে, এবং এখান থেকে না নিলে আমরা কেউ কাজ করব না, আমরা সবাই যে যার মতো যেদিকে খুশি চলে যাব। তারপর বস আমাদেরকে পরের দিন কোম্পানির গাড়ি পাঠায় এবং শামীম ভাই সহ আমরা 3 জন জোহর বা আরু ফিরে আসি। আগের কোম্পানির অফিসেই আমরা যোগদান করি। 3 দিন পর জানতে পারি আমাদের এই রুমমেট শরীফ আর এই পৃথিবীতে নেই। সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যেন তার বেহেশত নসিব হয়। দুঃখিত রাসেল ভাই, এই ঘটনাটি অনেক বড় হয়ে গেল, তবে এটা 100% সত্য ঘটনা। মালয়েশিয়ার পেনাং বা আশেপাশের শহরগুলো যেগুলো আছে, ভূত.com-এর লিসেনাররা যারা ওখানে থাকেন তারা সবাই জানবেন এই ঘটনাটি। ঘটনার মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলায় আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলায় আছি। প্রতিটি নতুন বছর নিয়ে আসে নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনায় এগিয়ে যাব আমরা, এগিয়ে যাবে দেশ। সেই প্রত্যাশা রেখেই শুরু করছি আরও একটি নতুন ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি আজও ভালোর তলে আছেন। আমি আমার পরিচয় গোপন রাখার অনুরোধ করছি এবং আমার সাথে ও আমার মায়ের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে আপনার সকল অডিয়েন্সদের পড়ে শোনাবেন। আমার নাম হাফসা। আমার ছোটবেলায় আমার বাবা মারা যান। মায়ের বয়স কম হওয়ায় দাদু এক প্রকার জোর করেই মাকে আবার বিয়ে দেন। আমার বয়স তখন 15 বছর চলে। আমার বর্তমান বাবা ফেনীর বাসিন্দা। জায়গার নামটা উল্লেখ করছি না, এর পেছনে কারণ আছে। মায়ের দ্বিতীয় বিয়ের পর আমরা রাজশাহী ছিলাম মামাদের সাথে। বাবা থাকতেন ঢাকায়। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তিনি চলে আসতেন এবং শনিবার আবার চলে যেতেন ঢাকায়। কাহিনী শুরু হয় যখন প্রথম বাবার বাড়ির মানুষ আমাদের বাসায় আসেন। দাদু, ফুপি এবং ফুপাতো ভাই বোন সবাই এসেছিলেন। বাবা আদর করলেও আমি প্রথম দিনই টের পেয়েছিলাম ওনার বাড়ির মানুষরা আমাকে পছন্দ করেন না। কাহিনী শুরু হয় ওনার যাওয়ার দিন রাতের বেলা। খেয়ে দিয়ে ঘুমোতে গেলে ওনার রুমে খেয়াল করেন জানলার বাইরে কেউ একজন টুপি পরে দাঁড়িয়ে আছেন। আমাদের বাসা ছিল 6 তলায়। এত উপরে কোনো মানুষ এই রাতের বেলা দাঁড়িয়ে থাকবেন না। মামা সেটা বুঝতে পারেন। বলা বাহুল্য, মামার সাথে পড়ি ছিল অনেক আগে থেকেই, তাই এসব বিষয়ে ওনার অভিজ্ঞতা বহু পুরনো। উনি রুমের লাইট অন করলে ছায়ামূর্তিটি সরে যায়, আবার অফ করলে ভেসে ওঠে। পরে উনি আয়তাল কুরসি পরে ফুঁ দিয়ে নিজের শরীর বন্ধ করেন এবং ঘর বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এই বিষয়ে আমাদের কিছু জানান না। এরপর থেকেই সারা ঘরে আমরা হাঁটাহাঁটির শব্দ এবং ফিসফিস শব্দ শুনতে পেতাম। কিছুদিন পরে মা চুলায় রান্না বসিয়ে নিজের রুমে আসলে রান্নাঘর থেকে খুন্তি এসে মায়ের সামনে পড়ে। মনে হয় কেউ তীব্র রাগে সেটা ছুঁড়ে মেরেছে। এরপর মা যখন প্রেগনেন্ট হন তখন সকলের পরামর্শে আমরা আমাদের বাসা চেঞ্জ করে ফেলি। এরপর আমার ভাই হওয়া অবধি আর কোনো সমস্যা হয়নি। কিন্তু মোর ঘরে 1 বছর কেটে গেলে ভাই হওয়ার পর মা আমাকে আর ভাইকে নিয়ে চলে আসেন নানা বাড়িতে। আসার কিছুদিন পরে ছোট ফুপি এসে ভাইকে দেখে যান। ফুপি যাওয়ার পর থেকেই মা অসুস্থ হতে শুরু করেন। অসুস্থ বলতে সারাদিন ঠিক থাকেন, রাত হলেই শরীরের তীব্র যন্ত্রণায় তিনি কাতরাতেন। অনেক সময় অজ্ঞান হয়ে যেতেন। ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছিলাম না। আমাদের মধ্যে আবার কেউ প্যারানর্মাল জিনিস বিশ্বাস করতাম না। তবে একদিন রাতের বেলা মা মাথার বালিশ হাতে নিতেই সেখানে কিছু একটা হাতে পান। বসে তিনি সেই বালিশ কেঁচি দিয়ে কেটে দেখেন খুবই ছোট্ট একটা কাগজ লাল সুতো দিয়ে খুব শক্তভাবে মোড়ানো। কোনো কিছু না ভেবে ওইটা হাতে নিতেই চিৎকার করে ছিটকে পড়েন। আম্মুর চিৎকারে শুনে খালামণি আর খালু আসেন। আম্মুর মুখে ভয়তে ছাপ দেখে জিজ্ঞেস করতেই আম্মু হাত দিয়ে সেই ছোট্ট কাগজের দিকে ইশারা করেন। খালামণি ধীরে ধীরে সেই সুতো খুলতেই দেখেন বিশাল বড় এক কাগজ, যার মাঝে একটা হাতের মাঝে চোখের ছবি এবং কি সব ভাষায় যেন অনেক কিছু লেখা। বুঝতে বাকি থাকে না এগুলো তাবিজ। খালামণি গুনে গুনে এমন 3টা কাগজ ও 2টা লোহার তাবিজ পান, যেগুলোর কোনোটিতে ছাগলের মাথা আঁকা, তো কোনোটায় উল্টো করে বিভিন্ন কথা লেখা, কোনোটায় তারকা চিহ্ন। দ্রুত সেই রাতেই নানামণিকে খবর দেওয়া হয় এবং বাড়ি কাছে হয় ওনারাও চলে আসেন। রাতে আমাদের জানালায় টোকার শব্দ আর ফিস ফিস শব্দ শুনে
পুরো রাত কেটে যায়। পরদিন নানু আম্মুকে নিয়ে এক হুজুরের কাছে যান। তিনি দেখে বলেন, একটা মাটির সরা, জোয়ার ভাটার পানি, একটা মুরগি আর কিছু গাছের শেকড় নিয়ে বিকেলে দেখা করতে। বিকেলে সেগুলো জোগাড় করে দেখা করতে গেলে ওই তাবিজগুলোতে মুরগির রক্ত দিয়ে কি যেন লেখেন এবং শেকড়ের সাথে সেগুলোকে পেঁচিয়ে জোয়ার ভাটার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন। পরে সেই পানি আম্মুর মাথায় ঢালতে বলেন আর সরার ওপর তাবিজ রেখে সেটিকে নদীতে ভাসিয়ে দিতে বলেন। এরপর ঠিক তাই করা হয় এবং আম্মু সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আমরা তখনও জানি না এগুলো কে বা কারা করছিল। এর কিছুদিন পর আমরা ঢাকায় শিফট করি। কিছুদিন পরে দাদু, ফুপি সবাই আসেন এখানে এবং এবারে সবাই যাওয়ার পর শুরু হয় অকল্পনীয় সব ঘটনা। রাতে ঘুমের মধ্যে থেকে থেকে যন্ত্রণায় উঠে দেখতাম হাতের কবজি থেকে কোনোই অবধি আঁচড়ের দাগ। ঘুমের মধ্যে নিজেই বুঝতে পারছি, কিন্তু বিষয়টা আমলে নেয়নি। এর কিছুদিন পরে একদিন মাঝরাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ পায়ের নিচে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে চোখ খোলার সাহস পাচ্ছিলাম না। ঠিক তখনই কানের কাছে ফিসফিস করে কেউ বলে ওঠে কোনো এক অচেনা শব্দ। তখন মনে হচ্ছিল আমার পুরো শরীর হিম হয়ে গেছে। কখন ঘুমিয়েছি জানি না, তবে প্রতি শনিবার আর মঙ্গলবার আমি এই কথা প্রায় শুনতে পেতাম। ধীরে ধীরে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, রুম অন্ধকার করে থাকা শুরু করি। আর তখন আম্মুকে একদমই সহ্য হতো না। সপ্তাহখানেক যেতে না যেতেই একদিন বমি হয়, দলা পাকিয়ে কালো রক্তপিণ্ড বের হয়। মা দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে টেস্ট করে উনি কিছুই পান না, কিন্তু আমার যেন নিজেকে এভাবে দেখতেই বেশি ভালো লাগতো। এরপর মা খেয়াল করেন আমার রুম থেকে একটা আলাদা রকমের স্মেল আসে, আর আম্মু রুমে আসলেই চিল্লাচিল্লি শুরু করি। এর মাঝেই একদিন স্বপ্নে দেখি আমার সামনে অনেক খাবার, আমি সেগুলো তৃপ্তি নিয়ে খাচ্ছি, আর আমাকে একজন বলছে তোমাকে তোমার মা এসব খাওয়ায় না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমি তার কথার সাথে তাল মিলিয়ে চলছি। এরপর বাসায় নানু আসেন। উনি এসে আমার এই ব্যবহার দেখে আমাকে না জানিয়েই এক হুজুর নিয়ে আসেন ঘরে। তিনি আমার রুমে ঢুকতেই আমার মনে হয় কেউ যেন আমার গলা চেপে ধরেছে। আমি বিছানার উপরে কাতরাতে থাকি। হুজুর দ্রুত কি যেন সব পড়ে ফোঁ দিতেই আমার গলা থেকে সেই অদৃশ্য শক্তি চলে যায়। আমি শান্ত হই, কিন্তু হুজুর আমাকে একের পর এক প্রশ্ন করতেই থাকেন। কোনো উত্তর না পেয়ে উনি দুইজন মহিলা নিয়ে আসেন। কালো বোরখা পরা দুইজন মহিলা এসে আমাকে গোসল করিয়ে একটা শাড়ি বেঁচিয়ে দেন গায়ে। হুজুর আমার রুমে লবণ দিয়ে একটা সার্কেল বানিয়ে তার মাঝে আমাকে বসান। মহিলাগুলো আমার মাথায় একটা ঘোমটা টেনে দিয়ে হুজুরের সামনে বসিয়ে দেন। তিনি যত দোয়া পড়ছেন আর শরীরের জ্বালা পোড়া আমার ততই বাড়ছে। মা বাবা রুমের বাইরে থেকে কান্নায় ভেঙে পড়েন। আমি কখনো দেখি একটা নেকড়ে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে, কখনো দেখি একটা বিভৎস কিছু আমার দিকে এগিয়ে আসছে। এর পরের কাহিনী আমার মায়ের কাছে শোনা, কারণ এরপর আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। মা বলেন এরপর আমি নাকি নিচের দিকে তাকিয়ে হাসতে থাকি আর হুজুরের নাম ধরে ডেকে গালমন্দ করতে থাকি। হুজুর আমার নাম জানতে চাচ্ছিলেন বারবার, আমি নাকি বলছিলাম না। এরপর যখন সেই মহিলাগুলো আমাকে এসে ধরেন তখনই আমার চিৎকার শুরু হয়ে যায় এবং হুজুর দোয়া দুরূদ পড়তে থাকেন। এক পর্যায়ে নাকি আমি বলতে শুরু করি আমার নাম মরিদ, আমার বাসস্থান ভীত মানুষের আত্মা, আর আমাকে এখানে পাঠানো হয়েছে ওই মহিলাকে, অর্থাৎ আমার মায়ের দিকে ইশারা করে বলে ওই মহিলাকে মারার জন্য। এর বদলে এই মেয়েকে আমি নিয়ে যাব। হুজুর পুনরায় জিজ্ঞেস করেন কে পাঠিয়েছে তোকে? উত্তরে জিন আমার বোনদের নাম বলেন। আরো বলেন এই লোকের বোনেরা মনে করেন এই লোক তার সকল টাকা পয়সা সম্পত্তি মহিলার নামে করে দিয়ে যাবেন, তাই তারাই মহিলাকে মেরে ফেলতে চান। এর আগে অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন তার মেয়েকে দিয়েই তাকে মেরে ফেলতে চান, এবং এসবের বদলে আমি এই মেয়েকে নিয়ে যাব। এরপর হুজুর রুকাইয়া করা শুরু করলেন। আমি নাকি তাদের সামনেই নানান উদ্ভট কাজ করছিলাম। কোথা থেকে প্রাণী নিয়ে এসে সেগুলোকে হত্যা করছিলাম, আর এই প্রাণীর হত্যা তীব্র চিৎকার শুনে বাইরে থেকে সব সহ্য করতে না পেরে মা নাকি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে ঘটনা নানুর কাছ থেকে শোনা। মহিলাগুলো এরপর আমাকে ধরে হুজুরের ব্যাগ থেকে একটি পানির বোতল বের করে সম্পূর্ণ পানি খাওয়ান। আমি সাথে সাথে বমি করে দেই এবং উৎকৃষ্ট কিছু জিনিস বেরিয়ে আসে। এরপর হুজুর পুনরায় বলেন তুই এই মেয়েকে ছেড়ে যাবি কিনা বল, না হলে ভয়ানক শাস্তি ভোগ করতে হবে তোকে। তখন সেই জিন বলে আমি প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত কোথাও যাব না। যাই না। তা শুনে নানু দ্রুত আম্মুর শরীর বন্ধ করে দেন এবং আয়াতুল কুরসি পড়েন। হুজুর জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছুক্ষণ পর আমার রুমের প্রতিটি টাইলস খুলে পড়তে থাকে। এই টাইলসগুলোর পেছনে রক্ত দিয়ে অনেক তন্ত্র মন্ত্র লেখা ছিল। তারপর সবকিছু শান্ত হয়ে যায়। হুজুর কয়েকটা কালো মোমবাতি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন এবং মহিলাগুলো আমাকে সেই এক কাপড়ে গোসল করিয়ে সেই কাপড় মাটিতে পুঁতে ফেলেন এবং হুজুর আমাদের ঘর বন্ধ করে চলে যান। সবকিছু এখানে শেষ হয়ে গেলে হয়তো হতো, কিন্তু ঘটনা শুরু হয় আবার মাসখানেক পর। একদিন হুট করে বাবা এসে খবর দেন সেই হুজুর নাকি মসজিদের সামনে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন। এই কথা শুনে আমরা খুবই কষ্ট পাই, কিন্তু ভাবতেও পারিনি এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। কারণ হুজুর যেদিন মৃত্যুবরণ করেন সেদিন থেকে আমি আমার রুমে কান্নার শব্দ পেতাম। মনে হতো কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিন্তু এর মাঝে আমার বাবা তার বোনদের সাথে যোগাযোগ করেননি, তারাও কেউ আমাদের বাসায় আসেনি। তাই জিনিসটা নিয়ে আমরা খুব একটা বেশি পাত্তা না দিয়ে চলতে থাকি। ঈদের ছুটিতে নানু বাড়িতে গেলে রাতে ঘুম থেকে উঠে দেখি হাতের পাশে বড়ই গাছের ডাল পড়ে আছে এবং হাতে খুব সূক্ষ্মভাবে
কাটার চিহ্ন। এটা দেখে চিৎকার করে উঠি। পরদিন নানু বাড়িতে ওঝা নিয়ে আসা হয়। তিনি সবকিছু শুনে এবং আমাকে দেখে বলেন তিনি কিছুক্ষণের জন্য ধ্যানে বসবেন, তাকে যেন কেউ বিরক্ত না করে। এবং 3 ঘন্টা পর তিনি ধ্যান ছেড়ে উঠে বলেন আমার উপর যে জিনের আসর ছিল সে নাকি হুজুরকে মেরে ফেলেছে এবং হুজুরের সাথে থাকা তার পালিত জিন আমাকে এর জন্য দোষী মনে করে ভয় দেখাচ্ছে। তিনি বলেন এই জিন বড়সড় কোনো ক্ষতি করবে না। তিনি আমাকে কিছু আমল দেন এবং সব সময় 3 কুল পরে গা বন্ধ করে রাখতে বলেন। এরপর আল্লাহর রহমতে বেশ অনেকদিন ভালোই ছিলাম, আর কোনো সমস্যা হয়নি। কিন্তু জিনের নজর থেকে আমি রেহাই পাইনি। এখন মাঝে মাঝে আমি খারাপ স্বপ্ন দেখি কিংবা আশেপাশে কারো উপস্থিতি অনুভব করি। বর্তমানে ঘটা ঘটনাগুলো যদি সুযোগ পাই তাহলে পরে কখনো বলবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঘটনা বলতে বলতে একটু বড় হয়ে গেল, এর জন্য ক্ষমা প্রার্থী। আর আমার সাথে সেই তাবিজগুলো না থাকলেও টাইলসগুলোর ছবি আছে, আপনি চাইলে আমি সেগুলো দেখাতে পারবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি আফ্রিকার কালো জাদুকে নিয়ে। আর এই ঘটনাটি আমাদের হাতে এসেছে রাশিয়া থেকে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলেই। আমি শাকের শেখ, বাংলাদেশের ফরিদপুর বোয়ালমারিতে আমার বাড়ি। পড়াশোনার জন্য রাশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করছি। ভূত.কমে এটি আমার দ্বিতীয় ঘটনা। জানি না প্রথমটি সিলেক্টেড হয়েছে কিনা। আশা করি শ্রোতাদের ও রাসেল ভাইয়ের এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি আমি যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। 2014 থেকে 2017 সাল পর্যন্ত আমি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ছিলাম। এই ঘটনাটি ঘটেছিল 2016 সালের নভেম্বরে লাইবেরিয়ার গ্রামীণ এলাকা গ্র্যান্ড বাসা কাউন্টিতে। সেদিন সন্ধ্যা নেমে এসেছিল দ্রুত, যেন আকাশটা কালো চাদরে ঢাকা পড়েছে। আমি আর আমার স্থানীয় সহকারী জোসেফ একটি দূরবর্তী গ্রামে আমাদের প্রকল্পের মূল্যায়ন শেষে জিপে করে ফিরছিলাম রাজধানী মনরোভিয়ায়। হঠাৎই জিপের ইঞ্জিন একটা আকশির শব্দ করে স্তব্ধ হয়ে গেল। মোবাইল নেটওয়ার্ক মৃত, চারপাশে ঘন জঙ্গল, কেবল গভীর অন্ধকার আর অচেনা পোকার ডাক। জোসেফ বলল, স্যার এখানে থাকা নিরাপদ নয়। সামনে 1.5 কিলোমিটার দূরে আমার এক আত্মীয়ের গ্রাম আছে, হাঁটতে হবে। আমি টর্চ জেলে কাদামাটি পথে হাঁটতে শুরু করলাম। বাতাসে একটা গন্ধ ছিল, পচা মাংস আর শুকনো রক্তের মিশ্রণ। প্রায় 1 ঘন্টা পর আমরা গ্রামে পৌঁছালাম। কয়েকটি কুড়েঘর, মাঝখানে একটি বিশাল বিরাটাকার বাওবাব গাছ। গাছের গুড়ি এতই চওড়া যে 5 জন মানুষ হাত মিলালেও জোড়া লাগানো যাবে না। কিন্তু যা ছিল আতঙ্কের তা হলো গাছের গুড়িতে অসংখ্য আটকানো পেরেক, বেঁধে রাখা রঙিন কাপড়ের টুকরো, শুকনো প্রাণীর মাথার খুলি আর হাড়। কিছু বস্তা ঝুলছিল যার ভেতর থেকে পচা ডিম ও মাটির গন্ধ বের হচ্ছিল। জোসেফের চাচা, গ্রামের প্রধান, নাম তার কপিতান মোকবা, তিনি আমাদের অভ্যর্থনা জানালেন ঠিকই, কিন্তু তার চোখ আমাদের দিকে তাকানোর ভঙ্গিতে একটা অবিশ্বাস্য স্নেহের বদলে গভীর সতর্কতা ছিল। আপনি বিদেশি, তিনি ইংরেজিতে বললেন। আপনাদের জন্য এই গ্রাম বিপজ্জনক, বিশেষ করে আজ রাত। আমি জিজ্ঞেস করলাম, কেন? আজ রাতে কি আছে? তিনি গম্ভীর হয়ে বাওবাব গাছটির দিকে আঙুল তুললেন। ওই গাছ, এটি কথা শোনে, এটি খায়। আজ পূর্ণিমা, গৃহদেবতা নিয়ামোর কাছে বলি দেওয়ার রাত। আমাদের যজুম্যান, ঐতিহ্যবাহী পুরোহিত, জাদুকর, তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাসী। ভেবেছিলাম এসব কুসংস্কার, কিন্তু রাত যত গভীর হতে লাগলো পরিবেশ ততই ভারী হয়ে উঠল। গ্রামবাসীরা গাছের চারপাশে জড়ো হতে শুরু করলো। মাঝে এক বৃদ্ধ, শরীরে সাদা চুন মাখা, মাথায় পালকের মুকুট, তার হাতে একটা শুকনো মানুষের কবজির হাড় আর একটি কালো মোরগ। তিনি যুজুম্যান, নাম তার সানডে। ঘটনার শুরু যখন একটি যুবককে, যে স্থানীয় এক দলের সদস্য, হাত পা বেঁধে সামনে আনা হলো। সে চিৎকার করছিল, আমি ক্ষমা চাইছি, আমি চুরি করিনি, ওটা আমার না। জোসেফ ফিসফিস করে বলল, ওকে অপবাদ দেয়া হয়েছে। গ্রামের তহবিল চুরির প্রমাণ নেই, তাই নিয়ামর আদালতে পাঠানো হবে। সন্ডে গাছের গোড়ায় উল্টো করে বসা একটি মাটির পাত্র থেকে একটা ঘন কালো তরল বের করলেন, দেখতে ঠিক যেন জমাট রক্ত মেশানো তেল। তিনি যুবকের কপালে, বুকে আর তালুতে সেই তরল মাখিয়ে দিলেন। তারপর তিনি একটা ছুরি দিয়ে মোরগের গলা কেটে তার রক্ত সংগ্রহ করলেন এবং সেটা সেই কালো তরলের সাথে মেশালেন। এরপর তিনি সেই মিশ্রণে তার আঙুল ডুবিয়ে গাছের গুড়িতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকলেন, যেমন বৃত্ত, তীর আর কিছু কর্কশ লাইন। তারপর যা ঘটল আমি আজও স্পষ্ট দেখতে পাই। সানডে গাছের খুব কাছেই কানে কানে কিছু কথা বললেন, যেন আদেশ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে সেই যুবক হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো। তার চোখ উল্টে গেল, শুধু সাদা অংশ দেখা যাচ্ছিল। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কেউ ভেতর থেকে গলা চেপে ধরেছে। তার মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করলো। গ্রামের সবাই
নতজানু হয়ে পড়ল। গাছের গুড়ির পেরেকগুলো থেকে একটা আওয়াজ আসছিল, ঠিক যেন কারা অস্ফুটে ফিস ফিস করছে। হাওয়ায় গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। সানডে তখন একটা ধারালো পেরেক আর একটা হাতুড়ি নিলেন। তিনি যুবকের নাম উচ্চারণ করে বললেন, যদি তুমি নির্দোষ হও, নিয়ামও তোমাকে রক্ষা করবে। যদি দোষী হও, কাজ তোমার আত্মাকে ক্রাশ করবে। আমরা শুনবো। তিনি পেরেকটা গাছের গুড়ির ঠিক যেখানে কালো চিহ্ন আঁকা ছিল সেখানে বসালেন এবং হাতুড়ি দিয়ে আঘাত করলেন। থং। যুবকটা এমন চিৎকার করে উঠল যে আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো, যেন তার শরীরে কেউ নির্যাতন চালাচ্ছে। তার শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু সে এমনভাবে ছটফট করছিল যেন অদৃশ্য আগুনে পুড়ছে। সানডে জিজ্ঞাসা করলেন, তুমি কি টাকা চুরি করেছো? যুবক চিৎকার করে উত্তর দিল, না। আহা, বন্ধ করো। সানডে আরেকটা পেরেক মারলেন। এবার যুবকের কণ্ঠস্বর পাল্টে গেল, গভীর, কর্কশ, প্রায় অমানসিক এক গলায় বলল, হ্যাঁ, আমি করেছি, আমি লোভে করেছি। টাকাটা বড় বাউবাব গাছের পেছনের পাথরের নিচে পুঁতে রেখেছি। ক্ষমা করবেন, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। ঘরের সবাই স্ট্রাইক করে ফেলল। যুবকের শরীর হঠাৎ শক্ত হলো, তারপর নিস্তেজ হয়ে গেল। সে জ্ঞান হারালো। সানডে গাছের দিকে ফিরে কানে কানে আবার কিছু বললেন। ফিসফিসানি থেমে গেল। তিনি যুবকের মুখে কিছু পাতা দিয়ে পানি ছিটিয়ে দিলেন। মিনিট 5 পরে যুবক জ্ঞান ফিরে পেল, কিন্তু সে কি বলছে বা তার সাথে কি হয়েছে কিছুই তার মনে নেই। সে শুধু কাঁদতে লাগলো ভয়ে ভয়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা যুবকের কথা মতো সেই জায়গায় খুঁড়ে টাকার ব্যাগ পেল। ব্যাগে টাকা ছিল। আমি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, হিপনোসিস, ম্যাস হিস্টেরিয়া, কিন্তু সে সময় আমার শরীরে যে স্নায়বিক আতঙ্কের স্রোত বয়ে গিয়েছিল সেই অনুভূতি যুক্তির বাইরে। জোসেফ পরে আমাকে ব্যাখ্যা দিয়েছিল এইভাবে, স্যার, এটা ফেটিশ বা জুজু নয়, সাধারণ জিনিস নয়, এটা পুরনো জ্ঞান। গাছটিকে বছরের পর বছর ধরে সক্রিয় করা হয়েছে। সেই কালো তরল, তাতে আছে বনের বিশেষ গাছের রস, কালো বেড়ালের হাড়ের ছাই, মৃত মানুষের চর্বি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়ামর নামে উৎসর্গ করা একটা মানুষের মস্তিষ্কের সামান্য অংশ। গাছের গুড়িতে যে পেরেকগুলো, সেগুলো প্রতিটি কোনো না কোনো সংঘটিত অপরাধ বা প্রতিশোধের প্রতীক। সানডে যখন পেরেক মারে, তখন তিনি গাছের ভেতর আটকে পড়া সেই সব আত্মা বা শক্তিকে জাগিয়ে তোলেন যারা আসলে সব সত্য জানে। আর বলি দেয়া প্রাণীর রক্ত হচ্ছে শক্তি বা পেমেন্ট। যাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার দেহে ওই কালো মিশ্রণ মাখানোর মানে হলো তার আত্মাকে সাময়িকভাবে খোলা রাখা, যাতে গাছের ভুতুরে সাক্ষীরা তার শরীর দখল করে সত্য কথা বলতে পারে। যে নির্দোষ, তার আত্মা শক্তিশালী, গাছ তার ক্ষতি করতে পারে না। যে দোষী, তার আত্মা দুর্বল, গাছের শক্তি তাকে চেপে ধরে, যন্ত্রণা দেয় এবং শেষ পর্যন্ত সত্য বের করে আনে। এটা একটা জীবন্ত শেকড়যুক্ত আদালত। আমি বললাম, কিন্তু এটা নিষ্ঠুর, মানবিক নয়। জোসেফ তখন খুব সিরিয়াস হয়ে বলেছিল, স্যার, এখানে যেখানে পুলিশ নেই, ফরেন্সিক ল্যাব নেই, সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এই গাছই ছিল ন্যায় বিচার। লোকেরা আইন ভয় করে না, কিন্তু এই গাছকে ভয় করে। এটি শুধু জাদু নয়, এটি এখানকার আইন, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। দোষী লোক তো আগে থেকেই এই বিশ্বাসে আচ্ছন্ন, সে ভেতরে ভেতরে ভেঙে পড়বেই। সেদিনের পর আমি আর কখনো সেই গ্রামে যাইনি, কিন্তু সেই বাউবাব গাছের দৃশ্য, সেই ফিসফিসানি, সেই পেরেকের শব্দ এবং যুবকের চোখ উল্টে যাওয়ার দৃশ্য আমার আজও স্পষ্ট মনে আছে। এটা কেবল ভূত প্রেতের গল্প নয়, এটা মানুষের বিশ্বাস, ভয় এবং প্রাচীন মনস্তাত্ত্বিক কৌশলকে কাজে লাগিয়ে একটি সম্পূর্ণ সমান্তরাল বিচার ব্যবস্থা তৈরি করার গল্প। আফ্রিকার এই কালো জাদু এতটাই গভীর যে তা শুধু অতি প্রাকৃত নয়, বরং সামাজিক নিয়ন্ত্রণের একটি শক্তিশালী ও ভয়াবহ হাতিয়ার। গ্রামাঞ্চলে আজও এই রীতি রয়েছে। স্থানীয়রা একে স্যাসুদ বা ওরাকল বিচার বলে। এটি ধর্ম, সংস্কৃতি এবং প্রাক আধুনিক আইনের একটি অস্বস্তিকর সম্মিলন, যার ফলাফল অনেক সময় মারাত্মক হয়ে থাকে। আমার ঘটনাটি এখানেই শেষ। শ্রোতাদের নিশ্চয়ই ভালো লেগেছে। লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে আরও ঘটনা রয়েছে, সময় পেলে ইনশাল্লাহ লিখে পাঠাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শাকির শেখ রাশিয়া থেকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং সেই সাথে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, যেটি আমরা গোপন রাখছি তার অনুরোধে। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে। আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতাবৃন্দ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম তারেক রহমান। আমার বাড়ি নাটোর জেলার গুরুদাস উপজেলার মাহমুদপুর গ্রামে। আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা ছিলাম এবং বিগত 7 বছর যাবৎ আমি ভূত এফএমের সাথে ছিলাম, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় অনেক বড় ধাক্কা খাই।
কিন্তু হাজারো বাধা উপেক্ষা করে ভূত.com নিয়ে আপনি আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভূত.com-এ পাঠানো এটা আমার প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। কর্মব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না, আর প্রফেশনাল স্টোরি টেলার না হওয়ার কারণে ঘটনাটি গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা প্রার্থী। ঘটনাটি একটি ট্রেনিং সেন্টার নিয়ে। গোপনীয়তা রক্ষার্থে বাহিনীর নাম এবং ট্রেনিং সেন্টারের নাম উল্লেখ করছি না। ঘটনাটি ঘটে আমার সহকর্মীর সাথে এবং আমার সাথেও। কিছু কথা বলে রাখা ভালো, ট্রেনিং সেন্টারের এরিয়াটি অনেক বড়। উত্তর পশ্চিমাংশে জমিদার বাড়ি, মাঝখানে আমাদের প্যারেড গ্রাউন্ড এবং উত্তর অংশে আমাদের থাকার ব্যারাক, শুটিং এরিয়া এবং প্রশাসনিক ভবন। যেহেতু জমিদার বাড়িটি ট্রেনিং সেন্টারের এক কোনায়, তাই ওখানে হেঁটে যেতে সময় লাগতো 8 থেকে 10 মিনিট এবং পথটাও অনেক নির্জন। প্যারেড গ্রাউন্ড থেকে পুকুরটির দূরত্ব ছিল 200 থেকে 250 মিটার এবং স্পষ্ট দেখা গেলেও বোঝার উপায় নাই যে বাঁশঝাড়ের আড়ালে এইরকম একটা বাড়ি থাকতে পারে। কিন্তু গ্রাউন্ডের কোণা থেকে বাড়িটির পেছনে অল্প কিছু অংশ দেখা যায়। ট্রেনিং সেন্টারে আমাদের বিভিন্ন ধরনের ডিউটি শেখানো হতো। ছোট ছোট পোস্ট তৈরি করে বিভিন্ন জায়গায় ডিউটিতে মোতায়েন করা হতো এবং জমিদার বাড়ির পাশেও একটি পোস্ট তৈরি করা হয়, যার দায়িত্ব পড়ে আমার এবং আমার 2 সহকর্মী মাসির ও শাকিলের ওপর। প্রথম পালা রাত 8টা থেকে 12টা, দ্বিতীয় পালা রাত 12টা থেকে 4টা এবং তৃতীয় পালা রাত 4টা থেকে ভোর 8টা। আমাদের সকলকে এই ডিউটির পালা বুঝিয়ে দেওয়া হয় এবং 13 তারিখ থেকে ডিউটি শুরু করার জন্য বলা হয়। আমরা সবাই অনেক উৎসাহিত ছিলাম, কিন্তু হঠাৎ শাকিল অসুস্থ হয়ে পড়ে, যার কারণে 3 জনের ডিউটি আমাদের 2 জনকে করতে হবে। আমরা ঠিক করি প্রথম পালা রাত 8টা থেকে 2টা মাসির করবে এবং শেষ পালা রাত 2টা থেকে সকাল 8টা আমি করব। যেমন কথা তেমন কাজ। ডিউটি থাকার জন্য আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। এখানে একটা কথা বলে রাখা ভালো, ট্রেনিং সেন্টারে আমাদের ফোন ব্যবহার করা নিষিদ্ধ ছিল এবং প্রত্যেকটি রুমের দরজা খোলা থাকতো, যাতে ডিউটি ফেরত লোকটি অপর ব্যক্তিকে ডেকে দিতে পারে এবং কারো ঘুমের ব্যাঘাত না হয়। আমার ঘুম ভাঙলো আলতো একটা স্পর্শে। স্পর্শটা অস্বাভাবিক রকমের ঠান্ডা ছিল। চোখ খুলতেই দেখি মাসির আমার মাথার উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি হুড়মুড় করে উঠে বসি এবং মাসির কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। আলো জ্বালানোর চেষ্টা করলেও বুঝতে পারি বিদ্যুৎ নেই। একটু অবাক হই, কারণ আমি জানতাম ট্রেনিং সেন্টারে কখনো বিদ্যুৎ যায় না। এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আমি টর্চের আলোতে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আশেপাশে ল্যাম্পপোস্টের আলো ব্যতীত আর কোনো আলোই নেই। ব্যারাক থেকে পোস্টের দূরত্ব প্রায় 8 থেকে 10 মিনিটের। পথটি ছিল অত্যন্ত নির্জন। আমি অন্ধকারে টর্চের আলোতে এগোতে শুরু করি এবং ভাবতে থাকি মাসিরের এরকম অবস্থার কারণ কি। তারপর নিজেকেই বুঝাই হয়তো অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বিষয়টিতে ভ্রুক্ষেপ না করে আমি পোস্টের দিকে এগোতে থাকি। রাতের নিস্তব্ধতা এবং হালকা বাতাস অনেক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করছিল। পোস্টটি রাস্তা থেকে 15 থেকে 20 কদম ভেতরে। ল্যাম্পপোস্টের আবছা আবছা আলোয় পোস্টটি দেখা যাচ্ছিল। পোস্টে গিয়ে দেখি ওখানে একটা ছোট্ট তাঁবু টানানো, একটা চেয়ার ও একটা টেবিল রয়েছে। টেবিলের ওপর প্রয়োজনীয় জিনিসপত্র রেখে একটু বাইরে বের হয়ে পায়চারি করতে শুরু করি। যেহেতু অপ্রয়োজনে এদিক ওদিক আসা বারণ, তাই আশপাশটা ভালো করে দেখতে লাগলাম। তাঁবু থেকে কিছুটা দূরেই পুকুর এবং এরপরে কিছুটা পরিত্যক্ত জায়গা ও বাঁশঝাড়, আর তার পাশেই জমিদার বাড়িটি। যত্নের অভাবে এবং কালের বিবর্তনে বাড়িটি কোনো রকমে তার অস্তিত্ব টিকিয়ে রেখে দাঁড়িয়ে আছে। বাড়িটির দিকে তাকালেই তার পূর্বের ঐতিহ্য আর গৌরব আজও অনুভব করা যায়। বাড়ির আশপাশটা দেখে আমি চেয়ারে এসে বসে পড়ি এবং বই বের করে টর্চের আলোতে পড়তে শুরু করি। হঠাৎ ধপ করে কিছু একটা বলার শব্দ পাই। আমি লাফিয়ে উঠি। শব্দটি অনেক কাছ থেকে আসে। আমি বেরিয়ে কোনো কিছু দেখতে পাই না। মনের ভুল ভেবে আবারও চেয়ারে গিয়ে বসি। তারপর কি যেন সামনে দিয়ে শো করে চলে যায়। হয়তো কোনো বাদুড় হবে, এই ভেবে আমি আবারও পড়তে শুরু করি। কিন্তু বিষয়টা বারবার ঘটে। 1 বার, 2 বার, 3 বার। খেয়াল করে দেখি একটা বাদুড়, যার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং দেখতে অনেকটা ছোট বাচ্চাদের মতো, এবং পাশ থেকে একটা শব্দ ভেসে আসছিল সেই সময়, যেমনটা শুকনো পাতার উপরে হাঁটলে হয়। তারপর হঠাৎ সবকিছু শান্ত, যেন নিস্তব্ধতা সবকিছু গ্রাস করে ফেলবে। আমি নিজেকে বোঝাই হয়তো আমার ঘুমের ঘোর এখনো কাটেনি, তাই ভুল দেখছি। আমি আবারও বই পড়তে শুরু করি এবং আমার মনোযোগ ভেঙে দিয়ে আমার কানে ফিসফিস করে কর্কশ পুরুষ কণ্ঠে কেউ বলতে থাকে, আবারও এসেছিস, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি, না হলে মৃত্যু অনিবার্য। আমি চেয়ার থেকে উঠে দাঁড়াই। কিছু বুঝে উঠতে পারি না। তারপর কেউ একজন পুকুরে গোসল করছে এমন শব্দ আর মেয়েলি হাসির কণ্ঠ ভেসে আসে। তারপর পানিতে দেখলেই বুঝতে পারি শব্দটা পুকুর থেকে আসছে, কিন্তু পুকুরে তাকালেই পানির চলমান তরঙ্গ দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাই না। আমি অনেক ভয় পাই এবং ঘামতে শুরু করি। আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি দোয়া পড়তে থাকি আর ভাবতে থাকি কি হচ্ছে আমার সাথে। তারপর শরীরটা অনেক ভার হতে শুরু করে। চোখের পাতা খোলা রাখা কঠিন হয়ে পড়ছিল। মনে হচ্ছিল রাজ্যের সকল ভার এসে এখানে ভর করেছে। তারপর মিষ্টি নারী কণ্ঠে কেউ বলতে থাকে, এই যে এইদিকে, এইদিকে এসো না। আমার দেহ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আমার যেন দেহের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। তাঁবু থেকে বের হতেই দেখি
অত্যন্ত সুন্দর রূপসী, সাদা কাপড় পরিহিত এবং চুল কোমর অব্দি একটা মেয়ে। সে হাতছানি দিয়ে আমাকে ডাকছে এবং আমি অনিচ্ছাকৃতভাবেই আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাই। কিন্তু হঠাৎ চোখের পলক ফেলতেই দেখি কেউ নেই আশেপাশে, সবকিছু নিস্তব্ধ। এমন অবস্থায় আমার পেছনে আমি কাউকে অনুভব করি। পেছন ফিরে যেটা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা কালো অবয়ব, যার সমস্ত শরীর কালো লোমে ঢাকা এবং চোখগুলো জলজল করছে। আমি সেদিকে তাকাতেই সে অট্ট হাসিতে ফেটে পড়ে। আমি সাথে সাথে রাস্তার দিকে দৌড়াতে শুরু করি। কি বিকট সেই হাসি! এমন অবস্থায় কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। স্পর্শ করে বুঝতে পারি এটা মানব শরীর। চাঁদের আবছা আলোয় দেখতে পাই এটা আর কেউ নয়, মাসির পড়ে আছে। আমি ওকে ওঠানোর চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। পেছন ফিরে তাকাতেই দেখতে পাই সেই অবয়বটি আমাদের দিকে তেড়ে আসছে। উঠে পুনরায় দৌড়ানোর মতন শক্তি অবশিষ্ট ছিল না। অবয়বটি যখন খুব কাছে চলে আসে, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছে, পাশে মাসির। মাসিরের জ্ঞান এখনো ফেরেনি। একজন সিনিয়র ডাক্তার এসে বলেন, সকালে হাঁটতে গিয়ে দেখি তুমি আর ওই ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছো, তারপর তোমাদের হাসপাতালে নিয়ে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিতে হবে না, কি হয়েছিল খুলে বলো। তারপর আমি সমস্ত কিছু স্যারকে খুলে বলি। স্যার সমস্ত কিছু শুনে গম্ভীর হয়ে বসে থাকেন। মাসিরের জ্ঞান ফেরার পর তার কাছ থেকে জানতে চাওয়া হয় এবং সে বলে, আমি যথাসময়ে পোস্টে যাই ডিউটির উদ্দেশ্যে। তারপর কিছু আওয়াজ শুনতে পাই, নুপুরের এবং শুকনো পাতার উপরে হাঁটলে যেমন শব্দ হয় তেমন। আর কিছুক্ষণ পর একটা বাদুর, যার মাথা অনেকটা বড়, একটা বাঁশ ছাড়ের সাথে উল্টোভাবে ঝুলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। চোখটা ছিল নীল। এতটুকু বলছে আর তার হাত পা কাঁপতে শুরু করেছে। বাড়ি খেয়ে সে আবার বলতে শুরু করে। তারপর একটা সুন্দর মেয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকতে শুরু করে। মেয়েটিকে খুব আপন মনে হচ্ছিল এবং আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার দিকে আস্তে আস্তে এগোতে থাকি। কিন্তু তারপরেই ঘটে সেই ঘটনাটি যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার কালো লোমশ অবয়ব আমাকে ধরে ফেলে, বিভৎস অট্ট হাসিতে ফেটে পড়ে। কি বিভৎস আর কি ভয়ঙ্কর সেই হাসি! আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। নিজেকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। আমি বুঝতে পারি চেতনা হারাচ্ছি। শেষবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করি এবং অবয়বটি আমাকে দূরে নিক্ষেপ করে, এবং তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুললে দেখি আমি এখানে। মাসিরের একটা হাত ভেঙে গিয়েছিল, হয়তো ছুঁড়ে ফেলার কারণেই ওই ঘটনা ঘটেছিল। যেহেতু আমরা বেসামরিক বাহিনীর সদস্য, সেহেতু অলৌকিক সুপার ন্যাচারাল কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। তাই স্যার নিজেই আমাদের হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাদের পানি পড়া দিয়ে তাবিজ দিয়ে বলেন 40 দিন তাবিজটি পড়ে থাকতে হবে, তারপর আগুনে পুড়িয়ে ফেলতে হবে। হাত ভেঙে যাওয়ার কারণে ট্রেনিং অসম্পূর্ণ রেখে তাকে বাড়ি ফিরে যেতে হয় এবং সুস্থ হওয়ার পর সে পরবর্তী ব্যাচের সাথে ট্রেনিং সম্পন্ন করে। তারপর এই পোস্টটি বন্ধ ঘোষণা করা হয় এবং বিষয়টা গোপন রেখে আলেম নিয়ে এসে এলাকাটি বন্ধ করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কারো কোনো ক্ষতি না হয়। আমি ঘটনাটি মেলানোর চেষ্টা করি। যদি মাসির ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, তাহলে আমাকে যে ডেকেছিল সে কে? এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। সকলের উদ্দেশ্যে বলে রাখি, ঘটনাটি 100% সত্য। তারপর যদি অবিশ্বাস হয়, একটা কথা বলবো, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঘটনা যার সাথে ঘটে সেই বোঝে ঘটনার ভয়াবহতা। যদি ঘটনাটি সিলেক্টেড হয়, তাহলে অবশ্যই জানাবেন। কবে পড়া হবে সেটাও জানাবেন। যদি সিলেক্টেড নাও হয়, তাও আফসোস থাকবে না। সকলকে সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। তারেক রহমান, মাহমুদপুর, গুরুদাসপুর, নাটোর। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি আফ্রিকার কালো জাদুকে নিয়ে। আর এই ঘটনাটি আমাদের হাতে এসেছে রাশিয়া থেকে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলেই। আমি শাকের শেখ। বাংলাদেশের ফরিদপুর বোয়ালমারিতে আমার বাড়ি। পড়াশোনার জন্য রাশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করছি। ভূত.কমে এটি আমার দ্বিতীয় ঘটনা। জানি না প্রথমটি সিলেক্টেড হয়েছে কিনা। আশা করি শ্রোতাদের ও রাসেল ভাইয়ের এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি আমি যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। 2014 থেকে 2017 সাল পর্যন্ত আমি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ছিলাম। এই ঘটনাটি ঘটেছিল 2016 সালের নভেম্বরে, লাইবেরিয়ার গ্রামীণ এলাকা গ্র্যান্ড বাসা কাউন্টিতে। সেদিন সন্ধ্যা নেমে এসেছিল দ্রুত, যেন আকাশটা কালো চাদরে ঢাকা পড়েছে। আমি আর আমার স্থানীয় সহকারী জোসেফ একটি দূরবর্তী গ্রামে আমাদের প্রকল্পের মূল্যায়ন শেষে জিপে করে ফিরছিলাম রাজধানী মনরোভিয়ায়। হঠাৎ জিপের ইঞ্জিন একটা আকশির শব্দ করে স্তব্ধ হয়ে গেল। মোবাইল নেটওয়ার্ক মৃত, চারপাশে ঘন জঙ্গল, কেবল গভীর অন্ধকার আর অচেনা পোকার ডাক। জোসেফ বলল, স্যার এখানে থাকা নিরাপদ নয়। সামনে 1.5 কিলোমিটার দূরে আমার এক আত্মীয়ের গ্রাম আছে, হাঁটতে হবে। আমরা টর্চ জেলে কাদামাটি পথে হাঁটতে শুরু করলাম। বাতাসে একটা গন্ধ ছিল, পচা মাংস আর শুকনো রক্তের মিশ্রণ। প্রায় 1 ঘন্টা পর আমরা গ্রামে পৌঁছালাম। কয়েকটি কুড়েঘর, মাঝখানে একটি বিশাল বিরাটাকার বাওবাব গাছ।
গাছের গুড়ি এতই চওড়া যে 5 জন মানুষ হাত মিলালেও জোড়া লাগানো যাবে না। কিন্তু যা ছিল আতঙ্কের তা হলো গাছের গুড়িতে অসংখ্য আটকানো পেরেক, বেঁধে রাখা রঙিন কাপড়ের টুকরো, শুকনো প্রাণীর মাথার খুলিয়ার হাড়, কিছু বস্তা ঝুলছিল যার ভেতর থেকে পচা ডিম ও মাটির গন্ধ বের হচ্ছিল। জোসেফের চাচা, গ্রামের প্রধান, নাম তার কপিতান মোটবা, তিনি আমাদের অভ্যর্থনা জানালেন ঠিকই, কিন্তু তার চোখ আমাদের দিকে তাকানোর ভঙ্গিতে একটা অবিশ্বাস্য স্নেহের বদলে গভীর সতর্কতা ছিল। আপনি বিদেশি, তিনি ইংরেজিতে বললেন। আপনাদের জন্য এই গ্রাম বিপজ্জনক, বিশেষ করে আজ রাত। আমি জিজ্ঞেস করলাম, কেন? আজ রাতে কি আছে? তিনি গম্ভীর হয়ে বাওবাব গাছটির দিকে আঙুল তুললেন। ওই গাছ, এটি কথা শুনে, এটি খায়। আজ পূর্ণিমা, গৃহদেবতা নিয়ামোর কাছে বলি দেওয়ার রাত। আমাদের যজমান, ঐতিহ্যবাহী পুরোহিত জাদুকর, তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাসী। ভেবেছিলাম এসব কুসংস্কার, কিন্তু রাত যত গভীর হতে লাগলো পরিবেশ ততই ভারী হয়ে উঠল। গ্রামবাসীরা গাছের চারপাশে জড়ো হতে শুরু করলো। মাঝে এক বৃদ্ধ, শরীরে সাদা চুন মাখা, মাথায় পালকের মুকুট, তার হাতে একটা শুকনো মানুষের কবজির হাড় আর একটি কালো মোরগ। তিনি যুজম্যান, নাম তার সানডে। ঘটনা শুরু যখন একটি যুবককে, যে স্থানীয় এক দলের সদস্য, হাত পা বেঁধে সামনে আনা হলো। সে চিৎকার করছিল, আমি ক্ষমা চাইছি, আমি চুরি করিনি, ওটা আমার না। জোসেফ ফিসফিস করে বলল, ওকে অপবাদ দেয়া হয়েছে। গ্রামের তহবিল চুরির প্রমাণ নেই, তাই নিয়ামর আদালতে পাঠানো হবে। সানডে গাছের গোড়ায় উল্টো করে বসা একটি মাটির পাত্র থেকে একটা ঘন কালো তরল বের করলেন, দেখতে ঠিক যেন জমাট রক্ত মেশানো তেল। তিনি যুবকের কপালে, বুকে আর তালুতে সেই তরল মাখিয়ে দিলেন। তারপর তিনি একটা ছুরি দিয়ে মোরগের গলা কেটে তার রক্ত সংগ্রহ করলেন এবং সেটা সেই কালো তরলের সাথে মেশালেন। এরপর তিনি সেই মিশ্রণে তার আঙুল ডুবিয়ে গাছের গুড়িতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকলেন, যেমন বৃত্ত, তীর আর কিছু কর্কশ লাইন। তারপর যা ঘটল আমি আজও স্পষ্ট দেখতে পাই। সানডে গাছের খুব কাছেই কানে কানে কিছু কথা বললেন, যেন আদেশ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে সেই যুবক হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো, তার চোখ উল্টে গেল, শুধু সাদা অংশ দেখা যাচ্ছিল। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কেউ ভেতর থেকে গলা চেপে ধরেছে। তার মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করলো। গ্রামের সবাই নতজানু হয়ে পড়ল। গাছের গুড়ির পেরেকগুলো থেকে একটা আওয়াজ আসছিল, ঠিক যেন কারা অস্ফুটে ফিস ফিস করছে। হাওয়ায় গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। সানডে তখন একটা ধারালো পেরেক আর একটা হাতুড়ি নিলেন। তিনি যুবকের নাম উচ্চারণ করে বললেন, যদি তুমি নির্দোষ হও, নিয়ামও তোমাকে রক্ষা করবে। যদি দোষী হও, গাছ তোমার আত্মাকে গ্রাস করবে। আমরা শুনবো। তিনি পেরেকটা গাছের গুড়ির থেকে যেখানে কালো চিহ্ন আঁকা ছিল সেখানে বসালেন এবং হাতুড়ি দিয়ে আঘাত করলেন। ঠং! যুবকটা এমন চিৎকার করে উঠল যে আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো, যেন তার শরীরে কেউ নির্যাতন চালাচ্ছে। তার শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু সে এমনভাবে ছটফট করছিল যেন অদৃশ্য আগুনে পুড়ছে। সানডে জিজ্ঞাসা করলেন, তুমি কি টাকা চুরি করেছো? যুবক চিৎকার করে উত্তর দিল, না। হা, বন্ধ করো। সানডে আরেকটা পেরেক মারলেন। এবার যুবকের কণ্ঠস্বর পাল্টে গেল, গভীর, কর্কশ, প্রায় অমানসিক এক গলায় বলল, আমি করেছি, আমি লোভে করেছি। টাকাটা বড় বাউবাব গাছের পেছনের পাথরের নিচে পুঁতে রেখেছি। ক্ষমা করবেন, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। ঘরের সবাই স্ট্রাইক করে ফেলল। যুবকের শরীর হঠাৎ শক্ত হলো, তারপর নিস্তেজ হয়ে গেল। সে জ্ঞান হারালো। সানডে গাছের দিকে ফিরে কানে কানে আবার কিছু বললেন। ফিসফিসানি থেমে গেল। তিনি যুবকের মুখে কিছু পাতা দিয়ে পানি ছিটিয়ে দিলেন। মিনিট 5 পরে যুবক জ্ঞান ফিরে পেল, কিন্তু সে কি বলছে বা তার সাথে কি হয়েছে কিছুই তার মনে নেই। সে শুধু কাঁদতে লাগলো ভয়ে ভয়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা যুবকের কথা মতো সেই জায়গায় খুঁড়ে টাকার ব্যাগ পেল। ব্যাগে টাকা ছিল। আমি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, হিপনোসিস, ম্যাস হিস্টেরিয়া, কিন্তু সে সময় আমার শরীরে যে স্নায়বিক আতঙ্কের স্রোত বয়ে গিয়েছিল সেই অনুভূতি যুক্তির বাইরে। জোসেফ পরে আমাকে ব্যাখ্যা দিয়েছিল এইভাবে, স্যার, এটা ফেটিস বা জুজু নয়, সাধারণ জিনিস নয়, এটা পুরনো জ্ঞান। গাছটিকে বছরের পর বছর ধরে সক্রিয় করা হয়েছে। সেই কালো তরল, তাতে আছে বনের বিশেষ গাছের রস, কালো বেড়ালের হাড়ের ছাই, মৃত মানুষের চর্বি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়ামর নামে উৎসর্গ করা একটা মানুষের মস্তিষ্কের সামান্য অংশ। গাছের গুড়িতে যে পেরেকগুলো, সেগুলো প্রতিটি কোনো না কোনো সংঘটিত অপরাধ বা প্রতিশোধের প্রতীক। সানডে যখন পেরেক মারে তখন তিনি গাছের ভেতর আটকে পড়া সেই সব আত্মা বা শক্তিকে জাগিয়ে তোলেন, যারা আসলে সব সত্য জানে। আর বলি দেয়া প্রাণীর রক্ত হচ্ছে শক্তি বা পেমেন্ট। যাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার দেহে ওই কালো মিশ্রণ মাখানোর মানে হলো তার আত্মাকে সাময়িকভাবে খোলা রাখা, যাতে গাছের ভুতুরের সাক্ষীরা তার শরীর দখল করে সত্য কথা বলতে পারে। যে নির্দোষ
তার আত্মা শক্তিশালী, গাছ তার ক্ষতি করতে পারে না। যে দোষী, তার আত্মা দুর্বল। গাছের শক্তি তাকে চেপে ধরে, যন্ত্রণা দেয় এবং শেষ পর্যন্ত সত্য বের করে আনে। এটা একটা জীবন্ত শেকড়যুক্ত আদালত। আমি বললাম, কিন্তু এটা নিষ্ঠুর, মানবিক নয়। জোসেফ তখন খুব সিরিয়াস হয়ে বলেছিল, স্যার, এখানে যেখানে পুলিশ নেই, ফরেন্সিক ল্যাব নেই, সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এই গাছই ছিল ন্যায় বিচার। লোকেরা আইন ভয় করে না, কিন্তু এই গাছকে ভয় করে। এটি শুধু জাদু নয়, এটি এখানকার আইন, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। দোষী লোক তো আগে থেকে এই বিশ্বাসে আচ্ছন্ন, সে ভেতরে ভেতরে ভেঙে পড়বেই। সেদিনের পর আমি আর কখনো সেই গ্রামে যাইনি, কিন্তু সেই বাউবাব গাছের দৃশ্য, সেই ফিসফিসানি, সেই পেরেকের শব্দ এবং যুবকের চোখ উল্টে যাওয়ার দৃশ্য আমার আজও স্পষ্ট মনে আছে। এটা কেবল ভূত প্রেতের গল্প নয়, এটা মানুষের বিশ্বাস, ভয় এবং প্রাচীন মনস্তাত্ত্বিক কৌশলকে কাজে লাগিয়ে একটি সম্পূর্ণ সমান্তরাল বিচার ব্যবস্থা তৈরি করার গল্প। আফ্রিকার এই কালো জাদু এতটাই গভীর যে তা শুধু অতি প্রাকৃত নয়, বরং সামাজিক নিয়ন্ত্রণের একটি শক্তিশালী ও ভয়াবহ হাতিয়ার। গ্রামাঞ্চলে আজও এই রীতি রয়েছে। স্থানীয়রা একে স্যাসুদ বা ওরাকল বিচার বলে। এটি ধর্ম, সংস্কৃতি এবং প্রাক আধুনিক আইনের একটি